আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? হ্যাঁ, ভিডিওগুলো একটু অন করো সকলে। হ্যাঁ, ওকে, গুড। হ্যাঁ, না, রাহিব অন করেছে, রায়হান, হ্যাঁ, রিমন, তোমরা অন করো তোমাদের ভিডিওগুলো। ওকে, My camera is not support. আমরা তাহলে অনলাইন ক্লাস শুরু করব। গত ক্লাসে পড়াগুলো কি পড়েছো? মাইটোসিস বিভাজনগুলো ভালো করে পড়া হয়েছে? Yes, ma'am. ওকে, আজকে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু ইওর ক্লাস, অনলাইন ক্লাস। স্লাইডটা কি দেখা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ, স্লাইড যদি দেখা না যায় জানাবে, ঠিক আছে? আমার পরিচিতি পত্র এবং তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের যে পাঠ্য বিষয় রয়েছে সেটা হলো কি? আজকে আমাদের পাঠ্য বিষয় কি? ম্যাম বিজ্ঞান। বিজ্ঞান। স্লাইডে কি দেখতে পাচ্ছ? স্লাইডে কি কিছু দেখা যাচ্ছে? Yes, ma'am. কি দেখা যাচ্ছে? ম্যাম আপনার নাম, তারপর সহকারী শিক্ষক বিজ্ঞান। আচ্ছা, এগুলো। আর এর পরবর্তীতে আর কিছু দেখছো না? এটা এখন কি দেখছো দেখো। মিওসিস দেখা যাচ্ছে? মিওসিস না ম্যাম। প্লিজ আপনার পরিচিত দেখা যাচ্ছে কেন? আচ্ছা, আমার পরিচিতি দেখা যাচ্ছে এখনো। আমি আরেকটা বিষয় দিয়েছি, সেটা হলো মিওসিস। এখন দেখতে পাচ্ছো? ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব? মিওসিস, কোষ বিভাজন। আমরা জানি কোষ বিভাজনের 3টা পর্যায়। মাইটোসিস সম্পর্কে আমরা বিগত ক্লাস 2-3টা ক্লাস করেছি মাইটোসিসের উপর, কারণ এটা ধাপটা অনেক বেশি ছিল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মিওসিস। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? তোমাদেরকে গত ক্লাসে একটু করে হিন্টস দিয়েছিলাম যে মিওসিস কোষ বিভাজন জনন কোষ উৎপন্নের সময় হয়। জনন কোষ উৎপন্নের সময় ঘটে। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস পরপর 2বার। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষ পরপর কয়বার বিভাজিত হবে? 2বার। 2বার। নিউক্লিয়াসটা 2বার হবে, কিন্তু ক্রোমোজোমের ঘটবে 1বার। খেয়াল রাখবে, নিউক্লিয়াসটা 2বার বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটবে 1বার। যার কারণে অপত্য কোষ অর্থাৎ ডটার সেল নামে আমরা যে সেলটাকে চিনি, নতুন কোষের ক্রোমোজোমের সংখ্যাটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। যার কারণে আমরা মিওসিসকে আরেকটা নামে অভিহিত করতে পারি, সেটা হলো যে হ্রাসমূলক বিভাজন। আমরা মিওসিসকে, হ্যাঁ বলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, ওয়েলকাম টু ক্লাস। হ্যাঁ, তাহলে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটবে আগে সেটা বলো আমাকে। কোথায় আমরা মিওসিস কোষ বিভাজনকে পাবো? জনন কোষে। হ্যাঁ, জনন কোষ উৎপন্নের সময়। আর এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষ কয়বার হবে বিভাজিত? ক্রোমোজোম কয়বার হবে বিভাজিত? ম্যাম 2বার। 2বার। নিউক্লিয়াস হবে পরপর 2বার, আর ক্রোমোজোম 1বার। 1বার। তাহলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে না? যেখানে নিউক্লিয়াস 2বার বিভাজিত হচ্ছে বলছি, আবার ক্রোমোজোমে 1বার, তাহলে সেক্ষেত্রে অপত্য যে নতুন ডটার সেলটা থাকবে সেখানে ক্রোমোজোমের সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে। এটাই মূলত মিওসিস সম্পর্কে যদি কিছু বলতে বলা হয় এটা। আর মিওসিসের কিছু বৈশিষ্ট্য তোমরা একটু খাতায় তুলে ফেলবে। মিওসিস কি এবং মিওসিসের কিছু বৈশিষ্ট্য তোমরা তোমাদের নোটস খাতায় তুলে ফেলো। জীবের জনন এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদে জাইগোটে মিওসিস ঘটে। জীবের জনন অর্থাৎ একটা মানুষ থেকে যে সন্তান সন্ততি হয়, বা যে কোনো জীবের যে জনন প্রক্রিয়া, অর্থাৎ একটা থেকে আরেকটা জীবের যে নতুন জীবের উৎপন্ন হওয়াটা বা হওয়া, এটা হলো যে মিওসিস প্রক্রিয়া হয়ে থাকে জীবের জনন। এবং নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো রয়েছে তাদের এক ধরনের থাকে, জাইগোট নামে একটা সেল থাকে, সেখানে মিওসিস ঘটে। তারপর আরেকটা বৈশিষ্ট্য আমরা বলবো, এই ধরনের কোষ বিভাজনে একটা কোষ থেকে 4টা। মিওসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হবে? 4টা। ক্রোমোজোম কয়বার হবে? নিউক্লিয়াস কয়বার বিভাজন হবে? নিউক্লিয়াস 2বার বিভাজিত হবে, ক্রোমোজোম 1বার। 1বার। আর সৃষ্ট 4টা কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোম সংখ্যার কি হবে? অর্ধেক হবে। অর্থাৎ আমরা যে একটা থেকে 4টা কোষ হবে বলছি, ওই সৃষ্ট 4টা কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা
ওই মা সেল অর্থাৎ যেখান থেকে ওই নিউক্লিয়াসটা আসছে মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে, যার কারণে আমরা মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলবো। মিওসিসকে কি বলবো? হ্রাসমূলক বিভাজনও বলা যাবে। একটু লিখে ফেলো, লেখা হলে আমাকে একটু জানাবে মিওসিস কাকে বলে, মিওসিসের বৈশিষ্ট্য। তোমাদের ক্লাস ওয়ার্কের ছবিগুলো আমি পাচ্ছি না হোয়াটসঅ্যাপে, কেন? তোমরা এখানে লিখছো, ছবি তুলে পাঠিয়ে দিতে সমস্যা কোথায়? আজকে যেন আমরা তোমরা যতজনই ক্লাসে উপস্থিত আছো আমি সবার ক্লাস ওয়ার্ক কাজ যে যা করানো হচ্ছে তার জন্য আমি পাই ওখানে। মিওসিস কোথায় ঘটে? মিওসিস মূলত কোথায় ঘটে? জনন কোষ অর্থাৎ গ্যামেট সৃষ্টির ক্ষেত্রে, যেমন মানুষের ক্ষেত্রে বলা যায় যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে মূলত কি হয়ে থাকে, যেমন উন্নত যে প্রাণী দেহগুলো রয়েছে শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। আর যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলতে যাই পরাগধানী ও ডিম্বকের মধ্যে মূলত কি ঘটে? মিওসিস ঘটে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় মিওসিস কোথায় কোথায় ঘটে, তখন তোমরা কি বলবে? মিওসিস কোথায় ঘটে? শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে ঘটে। হ্যাঁ, উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটবে। আর যদি এর ক্ষেত্রে বলি উদ্ভিদের ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদ যেগুলো ফুল থেকে ফল হয় ওখানে হলে পরাগধানী ও ডিম্বকের মধ্যে। খেয়াল রাখবে কি এগুলোকে আন্ডারলাইন করে রাখো, পরাগধানী ও ডিম্বকের মধ্যে সপুষ্পক উদ্ভিদে মিওসিস ঘটে। আর মিওসিস কোষ বিভাজনে জনন কোষ বা গ্যামেট সৃষ্টির মধ্যে, গ্যামেট বলতে আমরা কোনগুলোকে বুঝবো? যে নতুন মাতৃকোষগুলো হবে জনন কোষ বা গ্যামেট সৃষ্টির মাধ্যমে জনন মাতৃকোষে মিওসিস সংঘটিত হয়। এর পরবর্তীতে আমরা দেখব মিওসিস কিভাবে হয়ে থাকে। আমরা মাইটোসিসকে দেখেছিলাম 5টা ধাপে দেখেছিলাম। কয়টা ধাপে দেখেছিলাম মাইটোসিস? 5টা ধাপে। 5টা ধাপে। কিন্তু মিওসিস কি 5টা ধাপে হয় নাকি 2টা? ম্যাম দুইটা থেকে 4টা। হ্যাঁ, ওই পাশ থেকে একটা আওয়াজ আসতেছে, এটা কিসের? এখানে কিন্তু ক্লাস হচ্ছে এবং রেকর্ডিং হচ্ছে, সো কেয়ারফুল। মিওসিস পদ্ধতি, মিওসিস বিভাজনের সময় কোষ কয়বার বিভাজিত হবে? 2বার। পরপর কয়বার বিভাজিত হবে মিওসিস বিভাজনের সময়? পরপর 2বার বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোম হবে বলেছিলাম একবার। মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস 2বার পরপর বিভাজিত হয়ে যাবে, কিন্তু ক্রোমোজোম হবে একবার। তাহলে একটু দেখো জনন মাতৃকোষ, এখানে একটু খেয়াল করো, এখানে জনন মাতৃকোষে কয়টা দেখতে পাচ্ছ? কয়টা ক্রোমোজোম দেখতে পাচ্ছ জনন মাতৃকোষে? ম্যাম একটা। ক্রোমোজোম কয়টা দেখা যাচ্ছে? 1 2 3 4। এটা হলো একটা নিউক্লিয়াস, ঠিক আছে? তোমাকে বলেছি যে নিউক্লিয়াসের মধ্যে কয়টা ক্রোমোজোম দেখতে পাচ্ছ? 4টা দেখা যাচ্ছে। একটা নিউক্লিয়াসে আমরা কয়টা ক্রোমোজোম দেখতে পাচ্ছি? 4টা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, অর্থাৎ টুয়াইস n। এটাকে আমরা কি বলবো? 2n। মাতৃকোষের এখানে কি বলবো? 2n। এটা যখন বিভাজিত হবে অর্থাৎ একবার বিভাজনে কি হবে? একবার নিউক্লিয়াস বিভাজিত হয়ে 2টা, একটা থেকে 2টা হবে। একটা থেকে কয়টা হবে? 2টা। সেখানে nn হয়ে যাবে। 2n টা কি হয়ে যাবে? nn হয়ে যেখানে 4টা ছিল এক জায়গায় যাবে 2টা, আরেক জায়গায় যাবে 2টা। তাহলে 4টা ডিভাইডেড হয়ে গেল, অর্থাৎ একটার ভিতরে 4টা ছিল, ওই 4টা থেকে 2টা করে আলাদা আলাদা 2টা কোষ তৈরি করেছে। এরপরে যে আলাদা আলাদা 2টা ছিল ওখান থেকে আবার 2টা 4টা হবে। আবার এই n থেকে আমরা কি পাবো? আবারও সেম, এখানে যা যতটা ক্রোমোজোম ছিল নতুন ক্রোমোজোমের মধ্যে আবার দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2টা থেকে আবারও আলাদা আলাদা করে 2টা কয়টা হবে? 4টা। এখানে 2টা, আবার এখান থেকে 2টা। তাহলে টোটাল আমরা মিওসিস কোষ বিভাজনে কি পাচ্ছি? কয়টা কোষ পাচ্ছি? একটা থেকে 4টা কোষ পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কয়টা ধাপ বলবো? প্রথম যে ধাপটা সেটাকে বলবো মিওসিস 1। একটা থেকে যেখানে 2টা হয়েছে সেটাকে আমরা বলবো মিওসিস 1। তাহলে মিওসিসের প্রথম বিভাজনকে আমরা কি বলবো?
মিওসিস 1, আর দ্বিতীয় বিভাজনকে বলবো মিওসিস 2, হ্যাঁ। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয়ে গেছে না? খেয়াল করো তো একটু, যেখানে 4টা ছিল 4টা থেকে 2টা হয়েছে, তাহলে এখানে অর্ধেক হয়ে গেল না? ইয়েস ম্যাম। কিন্তু আবার যে দ্বিতীয় বিভাজনটা হয়েছে মিওসিস 2 এর ক্ষেত্রে মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ আগে যেটা ছিল সেটার মতোই আছে, কোনো কম হয়নি। এখানে 2টা ছিল, এর পরবর্তী মিওসিস 2 তে আমরা কি দেখতে পাচ্ছি? 2বার দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রত্যেকটা কোষ পুনরায় আবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি থাকবে? অপত্য ক্রোমোজোমের সংখ্যা যা ছিল আমরা মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যা কি পাবো? সমান পাবো। অর্থাৎ একটা জনন কোষ 2n থেকে 4টা n এর সৃষ্টি হবে। একটা 2n থেকে কয়টা n এর সৃষ্টি হবে? 4টা। 4টা n। এটাই মূলত হলো মিওসিস কোষ বিভাজন। জনন মাতৃকোষের ক্ষেত্রে এটা হলো মাতৃকোষ, এটা উদ্ভিদের ক্ষেত্র হতে পারে বা প্রাণীর ক্ষেত্র হতে পারে। তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলেছিলাম যে হ্রাসমূলক বিভাজন, শুধুমাত্র প্রথম মিওসিস 1 কে বলা হবে হ্রাসমূলক বিভাজন। অর্থাৎ এখানে 4টা থেকে কয়টা হয়েছে? 2টা। কিন্তু মিওসিস 2 তে কি 2টা অর্ধেক হয়ে গেছে নাকি আগের মতোই আছে? অর্ধেক। অর্ধেক কোথায়? নাকি আগের মতো? খেয়াল করো, 2টা থেকে যখন এই 4টা হয়েছে, এখানেও 2টা ছিল, এখানেও 2টা, সম না? ইয়েস ম্যাম। মিওসিস 1 এর মধ্যে হ্রাস ঘটেছে, কিন্তু মিওসিস 2 তে গিয়ে আবার কি হয়েছে? সমভাবে হয়েছে। 2টা ছিল, 2টা থেকে 2টা 4টা হয়েছে, পারলে ডাবল হয়েছে বা সম হয়েছে বলতে হবে। অর্থাৎ দেখা গেছে কি মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথম বিভাজনটা হলো হ্রাস বিভাজন। প্রথম বিভাজনটা কি? হ্রাস বিভাজন। আর পরবর্তী বিভাজনটা হলো সমবিভাজন। সমানভাবে ভাগ হয়েছে। মিওসিস 2 তে সমভাবে ভাগ হয়েছে, কিন্তু মিওসিস 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক হয়ে গেছে, হ্রাসমূলক বিভাজন। যার কারণে আমরা মিওসিস বিভাজনকে চাইলে হ্রাসমূলক বিভাজনও বলতে পারবো। তাহলে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে কি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন মনের মধ্যে? নো ম্যাম। ওকে, এরপর আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেখাবো, যেগুলো প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু লিখবে। বংশগতি কাকে বলে? বংশগতি কাকে বলে? শুধুমাত্র প্রশ্ন না লিখলে উত্তরগুলো লিখলে চলবে। মাতা পিতার বৈশিষ্ট্য, যেমন আমরা কি মাতা পিতা থেকে হয়েছি না? মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চালিত হয় তাকে বলবো আমরা কি? বংশগতি। মাতা পিতার বৈশিষ্ট্য যদি ছেলে মেয়ের মধ্যে হয় সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? বংশগতি। বংশগতি। বংশগতির ধারণা আমাদেরকে কে দিয়েছেন সর্বপ্রথম? যেটা জিন তথ্যের জনক, তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। জিন তথ্যের জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। জোহান মেন্ডেল। তিনি 1822 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1884 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তাকে বলা হয় জিন তথ্যের জনক। তাহলে এখানে তোমরা দুইটা বিষয় লিখবে, একটা হলো বংশগতি কাকে বলে, আর একটা হলো জিন তথ্যের জনককে, গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, এই দুইটা বৈশিষ্ট্য একটু লিখো। আর বংশগত বৈশিষ্ট্য কি বলা হয়, মানে আমরা সন্তানরা যদি পিতামাতার বৈশিষ্ট্য পাই সেগুলো হলো বংশগত বৈশিষ্ট্য। মিল আছে না তোমার সাথে? তোমার আব্বু আম্মুর মিল আছে কিছুটা? হ্যাঁ, তাহলে কি জন্য পেয়েছো সেটা? বংশগত ক্রমে, অর্থাৎ বংশগত বৈশিষ্ট্য, সন্তানরা তাদের পিতামাতা থেকে কিছু বৈশিষ্ট্য পাবে, সেটা হলো বংশগত বৈশিষ্ট্য। এখান থেকে 1 আর 3 নাম্বার কোয়েশ্চেনটা তুলবে। আমি সবার ক্লাস ওয়ার্কের ছবি যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি জেনেছি? বংশগতি নির্ধারণে ক্রোমোজোমের ডিএনএ আরএনএ এর ভূমিকায় গ্রেগর জোহান মেন্ডেলের অবদানটা জেনেছি, এবং তিনি তার জন্ম মৃত্যু সাল সম্পর্কে জানতে পেরেছি, এবং নিউক্লিক অ্যাসিড 2 ধরনের বলেছি, যেটা হলো ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ আরএনএ, সেগুলো সম্পর্কে, এবং আরো কিছু ক্রোমোজোমের কয়টা অংশ, নিউক্লিক অ্যাসিড, এগুলো সম্পর্কে সবগুলো ধারণা হয়েছে। তোমাদের সবার কি সামনে বই আছে? ইয়েস ম্যাম। একটু বইগুলো নাও, অনুশীলনী পার্টে যাও, অনুশীলনীতে যাও।
এখানে অনুশীলনী যে শূন্যস্থান পূরণগুলো আছে এগুলো একটু বলতে পারবে? ড্যাশ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। দেখি বলো কোন অঞ্চলে আমরা কোন ধাপের মধ্যে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে দেখতে পাই? ম্যাম প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে? প্রোমেটাফেজে নাকি মেটাফেজ? মেটাফেজে। ম্যাম মেটাফেজে, অর্থাৎ মেটাফেজ ধাপে আমরা ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান পাই। এটা হলো 1 নম্বর প্রশ্ন, মেটাফেজ ধাপে। তারপর 2 নম্বর প্রশ্নটা হলো ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোন বিভাজনে? ড্যাশ বিভাজনে। কোষ বিভাজনে। আমরা 2টা বিভাজন পড়েছি, একটা হলো মাইটোসিস, একটা মিয়োসিস, একটা মাইটোসিস। এই তিনটার মধ্যে কোথায় ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, কোন বিভাজনে? মিয়োসিস। মিয়োসিস। আজকে যেটা পড়েছিলাম মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে। অ্যামিবায় ড্যাশ বিভাজন দেখা যায়। অ্যামিবায় আমরা কোন এককোষী জীব? অ্যামিবা। তাহলে কোন বিভাজন পাবো এখানে আমরা? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। ওকে, গুড। জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি কেমন থাকে? একই নাকি ভিন্ন? ম্যান ভিন্ন। ভিন্ন। নিউক্লিয়ার বিভাজন পদ্ধতিকে ড্যাশ বলে? নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে হ্যাঁ, নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে কি বলে? ক্যারিওকাইনেসিস নাকি সাইটোকাইনেসিস? নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস। ওকে, গুড। এরপরে মাইটোসিস বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়? দেখো তো মাইটোসিস কোষ বিভাজনে কোথায় সর্বাধিক মোটা এবং খাটো হয়? প্রোফেজ নাকি প্রোমেটাফেজ নাকি মেটাফেজ? আকারে মোটা ও খাটো হবে। ম্যাম মেটাফেজ। মেটাফেজ, শিওর? হ্যাঁ, সবচেয়ে মোটা ও খাটো হয় মেটাফেজ পর্যায়ে। তারপরে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কে? ডিএনএ, আরএনএ, নিউক্লিয়াস, সেন্ট্রোমিয়ার? সেন্ট্রোমিয়ার। ডিএনএ। সেন্ট্রোমিয়ার কেন? ডিএনএ হলো আমরা বলেছিলাম না বৈশিষ্ট্য নির্ধারণ জিন। তাহলে আমাদের যে রং, চোখের রং, গায়ের রং সবগুলো নিয়ন্ত্রণ করবে কে? ডিএনএ। তারপর একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা একটু পড়ে শোনাও আমাকে। উদ্দীপকটা একটু পড়ো, বাকিরা শোনো। কোষ করেছিল সে কোষ বিভাজনের একটি দশায় কোষে নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না, তবে ক্রোমোজোম গুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করে। হ্যাঁ, তাহলে সেটা কোন? সাফওয়ান যে কোষ বিভাজনটা দেখেছে সেটা কোন দশার মধ্যে পর্যবেক্ষণ করেছে? সে কি প্রোফেজ নাকি মেটাফেজ নাকি প্রোমেটাফেজ নাকি অ্যানাফেজ? নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছে কোন পর্যায়ে? মেটাফেজে নাকি অ্যানাফেজে? অ্যানাফেজে কি আমরা কোনো দেখতে পাচ্ছি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজে একটু একটু করে আবরণ দেখা যাচ্ছে, কিন্তু অ্যানাফেজে গিয়ে একেবারে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে যায় একেবারে। এরপর সাফওয়ানের পর্যবেক্ষণকৃত দশাটি পরবর্তী দশা কোনটা হবে? ও যে দশায় দেখেছে বিষুবীয় অঞ্চলে ছিল, তার পরবর্তী দশাটা কি হবে? ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হয়ে যাবে, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন, সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ হবে। ম্যাম 1 ও 2। 1 ও 2। সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ হবে না? হবে। ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে। ক্রোমাটিড তো বিচ্ছিন্ন হওয়ার কথা না, ক্রোমাটিড বিচ্ছিন্ন হবে? 1 আর 3 হবে না? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে, আর এটা 3 নাম্বার হলো সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, 1 and 3, ঠিক আছে? একমত? ওকে, এরপরে সৃজনশীল প্রশ্ন আছে। এখানে ফারাবি একটা বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে জানাচ্ছে, যেমন তোমরা কিছু ক্লাসের মাধ্যমে জানতে পেরেছো যে কোষ বিভাজন হয়ে থাকে। ওখানে কোষ বিভাজনে একটা ধাপে সেই নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশটা সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ করা হয়েছে।
ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত আছে, অর্থাৎ কোষ আগে যা মাতৃকোষে যা ছিল অপত্য কোষও সেম ভাবে পেয়েছে, মানে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় দেখি বলো।